ফেসবুকে একটা ইন্টারেস্টিং স্ট্যাটাস দেখলাম, একজন লিখছেন এবং এটা এতই বাস্তব এবং যুক্তিসঙ্গত যে আমার দৃষ্টি কাড়ল, এবং সেই হেতু আমি ভাবলাম যে এটাই তো একটা দুর্দান্ত কন্টেন্টও হতে পারে ভিডিও বানানোর, এবং সেই হেতু এই ভিডিওর অবতারণা। তো স্ট্যাটাসে কি লেখা আছে? লেখা আছে যে সরকার বিরোধী আন্দোলন নেপালেও হয়েছে, আবার নেপাল ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু বাংলাদেশের নব্য মুক্তিযোদ্ধারা দেশটাই বেছে দিয়েছে। মূর্খ বাঙ্গু আর শিক্ষিত আধুনিক জাতির তফাৎ এখানেই। এখানে অবশ্য হালকা আর একটু যোগ করতে পারতো যে সরকার বিরোধী আন্দোলন শ্রীলঙ্কা এবং নেপালেও হয়েছে। অর্থাৎ আমরা তো নিকট অতীতে এই দুইটা দেশও দেখেছি বাংলাদেশের মতো। বাংলাদেশে যেমন সরকার বিরোধী আন্দোলন হয়েছে, সরকারের পতন ঘটিয়েছে, ওই একই তরিকায় আমরা শ্রীলঙ্কা এবং নেপালেও আমরা দেখেছি। তবে নেপাল এবং শ্রীলঙ্কা যেভাবে অতি দ্রুত আবার ইলেকশন দিয়ে সেখানে জননন্দিত লোকজন যারা নির্বাচিত হয়ে গেছে, তারা দেশটাকে কিন্তু আবারও গণতান্ত্রিক অভিধারায় ফিরিয়ে নিয়ে গেছে, এবং তারা কিন্তু কখনো ওই কোনো বিদেশি শক্তির কাছে নতি স্বীকার করে দেশটাকে কোনো চুক্তিও করে নাই, বিক্রিও করে নাই, কিছু করে নাই। বাট বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে উল্টো। বাংলাদেশে যারা আন্দোলন করছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পতনের জন্য, তাদের মূল স্লোগানই ছিল, একেবারে মূল স্লোগানই ছিল, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে কার কাছে? ভারতের কাছে। এবং বাংলাদেশ বস্তুত ভারতের উপনিবেশ ছাড়া আর কিছুই না। এবং এই জন্যে তারা বলতে চাচ্ছিল, মানে তারা এটাই প্রতিষ্ঠা করার বহুত চেষ্টা করে গেছে, 5 আগস্ট 2024 এইটাই হলো বাংলাদেশের বিজয় দিবস, এবং এদিনই বস্তুত বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে, মানে নতুন স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে। এবং তারা বস্তুত এটাই বোঝাতে চাইছিল গোটা বাংলাদেশের মানুষের মধ্যে, ওই যে 16ই ডিসেম্বর 1971 সালে পাকিস্তানিদের সাথে যুদ্ধ করে যে স্বাধীনতা অর্জন করছিল, ওইটা আসলে স্বাধীনতা না, ওটা হচ্ছে ভারত আর পাকিস্তান যুদ্ধ করছিল, করে ওখানে ভারত বিজয়ী হয়েছিল। অতএব ভারত বিজয় অর্জন করে বাংলাদেশে নাকি তাদের নব্য উপনিবেশ স্থাপন করে, এবং এই হেতু গত 54-55 বছর ধরে বাংলাদেশ আসলেই কোনো স্বাধীন দেশ ছিল না, বাংলাদেশ ছিল আসলে ভারতের একটা উপনিবেশ। এটাই কিন্তু তাদের ন্যারেটিভ ছিল, এবং এটাই তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। সেটা আমরা দেখছি নাকি। আর এই তারা এটাই বলতে চাইছিল যে প্রকৃত স্বাধীনতা আমরা অর্জন করলাম 5 আগস্ট 2024 সালে। এখন এটাই যদি সঠিক হয় তাহলে আমরা ধরে নেব যে এই নতুন যারা স্বাধীনতা, মানে মুক্তিযোদ্ধা আর কি, তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবে এবং সেভাবেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এটাই তো কাঙ্ক্ষিত, তাই না? স্বাধীনতা অর্জন করার পর আবার নতুন করে ওই স্বাধীনতা প্রাপ্ত দেশটাকে তো কারো কাছে কেউ বিক্রি করে দেয় না। মানে যারা নাকি নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করে, তারা কি কখনো এই কাজটা করবে যে ঠিক আছে ভারত থেকে স্বাধীন করলাম, ঠিকই আছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা এইবার বাংলাদেশটাকে অন্য কোনো দেশের কাছে বিক্রি করে দিলাম? এটা তো হয় না। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কি সেটাই ঘটছে না? বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সেটাই ঘটছে। নতুন মুক্তিযোদ্ধারা, নতুন স্বাধীনতাকামীরা কি করছে? তারা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একত্রিত হয়ে কি করছে? গোটা বাংলাদেশটাকে কি করছে? আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে। এখন এ বিষয়ে তো এখন বাংলাদেশে যারা ওই রাজনীতি চর্চা করে, বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষক আর কি, বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে প্রতিনিয়ত টক শো করে, তারপর ইউটিউবে ভিডিও ছাড়ে, ফেসবুকে এসে লাইভ করে, তাই না? তারা তো প্রতিনিয়ত মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিষোদ্গার করছে। ইউনূস কত বড় টাউট, বদমাশ এবং কত বড় দুর্নীতিবাজ, এইগুলো বলা শুরু করছে, এবং কিভাবে বাংলাদেশের মানুষকে প্রতারণা করে বাংলাদেশকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়ে গেছে, এটা নিয়ে তো অনেক আলোচনা সমালোচনা অনেকেই করে যাচ্ছে।
তো আমি একটা ভিডিওতে বলছিলাম যে আমেরিকার কাছে যে বিক্রি করে দিল, তো আমিও তো বাংলাদেশের একজন নাগরিক, কত টাকায় কি বিক্রি করলো না করলো এ ব্যাপারে কোনো ডকুমেন্টেশন কেউ তো আর দেখাতে পারেনি। আর যদি বিক্রি করে দেয়ও, তাহলে ওই আমেরিকা যে দাম পরিশোধ করছে সেটা কার অ্যাকাউন্টে গেছে, মানে কে পেয়েছে, আর কত দামেই বা বিক্রি করলো। আর যদি করে থাকে, যেহেতু আমি বাংলাদেশের একজন নাগরিক, তাহলে ওই বিক্রিত টাকায় আমারও তো কিছু হিস্সা আছে নাকি, হয়তো অতি সামান্য, বাট আছে তো। তা আমার সেই টাকা তো আমি এখনও পাচ্ছি না। আর যদি সেই টাকা আমি পাইতে চাই, কার সাথে যোগাযোগ করতে হবে সেটাও তো আমার জানতে হবে, তাই না? এখন মোহাম্মদ ইউনুস বিক্রি করছে, তাহলে কি সমস্ত টাকা কি মোহাম্মদ ইউনুসের অ্যাকাউন্টে গেছে নাকি, নাকি সেই সাথে তার যে দল, ওই যে এনসিপির ওই যে অল্প বয়সে পোলাফান যেগুলো, তাদের অ্যাকাউন্টে গেছে? যদি যে থাকে, তো আমি বাংলাদেশের নাগরিক, আমার হিস্সাটা আমি পাবো না? আমার জায়গা জমি সম্পদ এগুলো কি পুরোই মাগনা বিক্রি হয়ে যাবে? মানে এটা কি, মানে জবরদস্তি দখল হবে নাকি? বাংলাদেশ বিক্রির অভিযোগ যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের সবার উপরে গিয়ে পড়ছে, তখন ইন্টারেস্টিং ব্যাপার দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা এসে বলার চেষ্টা করলো, এটা তো আমরা একা বেশি নাই, এখানে ওই বিএনপি, জামায়াত, এনসিপি, বিশেষ করে বিএনপি যেটা বড় দল, জামায়াত, এদের সবার অনুমতি সাপেক্ষে এটা করা হয়েছে। তার মানে কি? তার মানে যেহেতু বিএনপি এখন ক্ষমতায়, তাহলে এই বিক্রিতে তাদেরও সায় ছিল, তাই না? তো এখন যেই এই কথাগুলো চালু হয়ে গেল, তখন বিএনপি বলা শুরু করলো, আমরা যদি এই সমস্ত ব্যাপারে সায় না দিতাম, তাহলে ওই ইউনূস সাহেব নাকি ইলেকশন দিত না। কত বড় মানে উদ্ভট যুক্তি! আমরা ইউনূস সাহেবের কোনো কর্মকাণ্ডের এগেনস্টে এই বিএনপির কোনো রকম কোনো ওই প্রতিবাদ আমরা দেখি নাই। চোখের সামনে বাংলাদেশ ধ্বংস করে দিচ্ছিল এই মোহাম্মদ ইউনূস, এই বিএনপি একটা টুটা শব্দ করে না। এবং তখন আমরা কিন্তু আশ্চর্য হতাম যে ঘটনা কি, একেবারে বাংলাদেশের স্বাধীনতার স্মৃতিচিহ্ন ভেঙে চুরে ধ্বংস করে দিচ্ছে। শিল্প কলকারখানা, ইন্ডাস্ট্রি, ওইগুলা আর মালিক নাকি আওয়ামী লীগ, এই জন্যে ওগুলো ভেঙে চুরে লুটপাট করে আগুন জ্বালিয়ে ধ্বংস করে দিচ্ছে। আর বিএনপি এটার এগেনস্টে একটা কথাও বলে না। এবং এটাই কিন্তু আমাদের কাছে রহস্যপূর্ণ লাগতো। কারণ হচ্ছে, ধরেন স্বাধীনতার ছিন্নভিন্ন বাদ দেন, এই যে শিল্প কলকারখানা, ইন্ডাস্ট্রি একের পর এক বন্ধ হচ্ছিল, সেগুলো ভেঙে চুরে খান খান করা হচ্ছিল, আগুন জ্বালানো হচ্ছিল, কত কিছু করা হচ্ছিল, তাই না? তো বিএনপি কি তখন মনে করে নাই একবারের জন্য যে 2 দিন পরে যদি তারা ইলেকশনে ক্ষমতায় যায়, তো এই দেশটাকে তো তাদের চালাতে হবে। আর তখন চালাতে গিয়ে তাদের তো হিমশিম খেতে হবে, কারণ সব কিছু ভেঙে চুরে খান খান হয়ে গেছে। তো সেই রকম একটা দেশের সরকারে এসে ওই দেশটাকে চালানো কি টাফ ব্যাপার না? তো এই জিনিসগুলো কি তাদের মাথার মধ্যে আসে নাই? আর যদি এসে থাকে, তাহলে তারা কি প্রতিবাদ করার দরকার ছিল না তাদের? আর ঠিক এই প্রসঙ্গেই বাংলাদেশের মানুষের দেশপ্রেম নিয়ে কিন্তু প্রশ্ন উত্থাপিত হয়। আমি কিন্তু বহুভাবে বলেছি যে বাংলাদেশের মানুষের বেসিক্যালি কোনো দেশপ্রেম নাই। এরা উপরে উপরে স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশপ্রেমের কথা বলে, কিন্তু ভিতরে তাদের কোনো দেশপ্রেম নাই এবং থাকার কথাও না। কারণ হচ্ছে, বাংলাদেশের মানুষ যে ধর্মীয় আদর্শ অনুসরণ করে, ওই আদর্শ অনুসরণ করলে তার দেশপ্রেম, দেশের প্রতি প্রেম, ভালোবাসা, এগুলো প্রকৃত অর্থেই তৈরি হওয়ার কথা না। তাদের প্রেম ভালোবাসা তৈরি হয় আরবের প্রতি, দেশের প্রতি না। এই জন্য দেখবেন, বা এই জন্যেই এই শ্রীলঙ্কা বা নেপালেও কিন্তু অভ্যুত্থান হয়েছে। তারা কিন্তু খুব দ্রুত সব কিছু রিপেয়ার করে ইলেকশন দিয়ে নতুন যারা ক্ষমতা আসছে, দেশটাকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে এবং ঘুরে দাঁড়িয়েছেও। এটা কিভাবে সম্ভব হলো? কারণ তাদের দেশের লোকজন এবং নেতাদের দেশপ্রেম আছে, এবং তাদের কিবলা ওই কোনো আরব দেশ না। কোনো আরব দেশের প্রতি তাদের কোনো ভালোবাসা, বা অন্য কোনো দেশের প্রতি তাদের এই ধরনের কোনো ভালোবাসা নেই। ফলে তারা নিজেদের দেশ জাতি নিয়ে চিন্তা করে আবার ঘুরে দাঁড়াতে পারছে। বাট বাংলাদেশের মানুষের, আপনি যত কথাই বলেন, তাদের হৃদয় কিন্তু ওই আরবের মরুভূমির প্রতি প্রচণ্ড রকমভাবে আকৃষ্ট। এই জন্য তারা গান গায়, আমি যাব সোনার মদিনায়। ফলে হচ্ছে কি, দেশের প্রতি ভালোবাসা থাকে না। আর যখনই দেশের প্রতি ভালোবাসা থাকে না, তখন ওই ক্ষমতায় গিয়ে দেশ সেবা না, ক্ষমতায় গিয়ে কিভাবে আয় রোজগার করা যায়, লুটপাট করা যায়, কিভাবে শর্টকাট ওয়েতে ধনী হওয়া যায়, এই চিন্তাটাই কিন্তু মাথার মধ্যে আসে।
হুবহু এই একই অবস্থা কিন্তু পাকিস্তানের ক্ষেত্রেও প্রযোজ্য। দেখবেন যে তাদেরও ওই তাদের যে নেতা বা সেনাবাহিনী সরকারের লোকজন যারা আছে তাদেরও কিন্তু দেশপ্রেম নেই, তারা কিন্তু দেশটাকে ছিপলে খুবলে খায়। এবং এই বাংলাদেশ বা পাকিস্তানের মানুষের যে দেশপ্রেম নাই এবং দেশপ্রেম থাকার কথা না, সেটার একটা উজ্জ্বল নমুনা কি জানেন? বাংলাদেশ এবং পাকিস্তানে যে সেনাবাহিনীতে যারা কাজ করে না, বা ওই উচ্চ পদে আমলা যারা আছে না, একেবারে সিংহভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এরা ওই চাকুরি যতদিন থাকে ততদিন বাংলাদেশে থাকতে চায়। চাকুরি যখন চলে যায়, যখন অবসরে চলে যাবে, তখন এরা কিন্তু আর বাংলাদেশে থাকতে চায় না। এরা তখন আমেরিকা, কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, অ্যাটলিস্ট মালয়েশিয়াতে গিয়ে থাকার চিন্তা ভাবনা করে। আপনি ভারতের ক্ষেত্রে এটা দেখবেন, ভারতের আমলারা অথবা যারা মিলিটারিতে উচ্চ পদে চাকরি করে তাদের মধ্যে কি এই প্রবণতা আছে যে তারা চাকরি অবসরে গেলে তারা ভারত ছেড়ে ওই অন্য কোনো দেশে গিয়ে সেটেল ডাউন করবে? জি না। ভারতের ক্ষেত্রে এটা প্রযোজ্য, ওদের কিছু ব্যবসায়ী আছে তাদের, এবং ব্যবসায়ীরা তো সাধারণত বিপুল পরিমাণে আয় উপার্জন করে, লাভটাপ করে, বিলাসবহুল জীবনযাপন, নির্বিঘ্ন জীবনযাপন করে, ধান্দা করে। অর্থাৎ তাদের ক্ষেত্রে প্রযোজ্য। ভারতের অনেক ব্যবসায়ী বিদেশে টাকা টুকা পাচার করে এবং সেখানে তাদের ভিলা টিলা আছে, সেটা ঠিক আছে। কিন্তু ভারতের আমলা অথবা সেনাবাহিনীর লোকজন, এদের আপনি খুবই কম দেখবেন যে এরা দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে সেটেল ডাউন করে। এরা কিন্তু কখনোই সেটা করে না। কেন? আর বাংলাদেশ বা পাকিস্তানের এই আমলা অথবা সেনাবাহিনীর এই যে উচ্চ পদের লোকজন রিটায়ারমেন্টে যাওয়ার সাথে সাথেই তারা বাংলাদেশ ছেড়ে ভেগে যাওয়ার তালে থাকে। এবার বোঝা গেছে যাদেরকে আমরা বলি যে যারা নাকি দেশপ্রেমিক সেনাবাহিনী অথবা দেশপ্রেমিক সরকারি কর্মকর্তা কর্মচারী, বাস্তবে তারা কি দেশপ্রেমিক বলেন? যদি দেশপ্রেমিক হতো তাহলে অবসর পাওয়ার পরে ভাই কীভাবে অন্য দেশে গিয়ে সেটেল ডাউন করার চিন্তা ভাবনা করে। অ্যান্ড দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন বাংলাদেশ অ্যান্ড এ নেপাল এবং এ শ্রীলঙ্কা, বুঝছেন? ধন্যবাদ।